আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। বরাবর মতো আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি ক্লাস নিয়ে। আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই ক্লাসটা সকলে মনোযোগ দিয়ে করবে বলে আশা করি। তো তোমরা যদি শুনতে পাও একটু কমেন্টস করে জানাও তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা আমাকে দেখতে পাচ্ছ কিনা। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। কেউ একজন ভিডিওতে একটু লাইক দাও, তাহলে খুঁজে পাচ্ছি না। একটু কেউ একজন লাইক দাও। ওকে, খুঁজে পেয়েছি, ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। পেয়েছি। ওকে, তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি। রিয়া বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত ওয়ালাইকুম আসসালাম। নসিব ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে ফাতেমা ওয়ালাইকুম আসসালাম। মিজান ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো যাই, আজকে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন কিছুর প্রত্যাশায়। হ্যাঁ, দেখা যাক কি অবস্থা হয়। ওকে, সকলে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ বলে আমি বিশ্বাস করি। তো আজকে আরো একটি নতুন টপিকস তোমাদের সামনে শুরু করব। তো চলো যাই, আমরা শুরু করে দিই। আজকের টপিকসের নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমরা ছোট ক্লাস থেকেই অনেক পড়ে আসছো। এখন যদিও অনেক বড় হয়ে গেছো, কিন্তু নিউক্লিয়াস তোমাদেরকে কোনোভাবে ছাড়ছে না, কারণ কোষের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হলো নিউক্লিয়াস, অর্থাৎ এটি কোষের যে চারটি অংশে ভাগ করা যায়, প্লাজমা মেমব্রেন, তারপরে সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস, ঠিক আছে, কোষপ্রাচীর, এগুলো কোষীয় নির্জীব বস্তু। আহ, কোনো কোনো ক্ষেত্রে 5 ধরনের ভাগ হয়, কোনো কোনো ক্ষেত্রে 4 ধরনের। যারা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে 5টি অংশে ভাগ করা যায়, আর যদি প্রাণী কোষ হয় তাহলে 4টি অংশে ভাগ করা যায়। তো আমরা সেই গুরুত্বপূর্ণ একটি অংশ অর্থাৎ হলো নিউক্লিয়াস নিয়ে আমরা কথা বলবো আশা করি। তো সকলেই শুনতে পাচ্ছ আশা করি। তো চলো যাই, আমরা টপিকসটার নাম লিখে ফেলি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, হ্যাঁ। আশা করছি একদম ক্লিয়ারলি সকল দেখতে পাচ্ছ। ওকে, হুমায়রা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি হুমায়রা ভালো আছো। তোমাদের গ্রামে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম। তো যাই হোক, নিউক্লিয়াস নিয়ে আমরা কথা বলবো।
তো নিউক্লিয়াস নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা নিউক্লিয়াসের সংজ্ঞা দিয়ে শুরু করব। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো, কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে কমেন্টস করে রাখবা। তো আমি মাঝে মাঝে কমেন্টস চেক করব, চেক করার সময় তোমাদের অ্যান্সারগুলো দেবো ইনশাল্লাহ। ওকে, তো নিউক্লিয়াস নিয়ে আমরা কথা বলছি। প্রথমে আমরা নিউক্লিয়াসের সংজ্ঞা দিয়ে শুরু করতেছি। আমরা চলে যাই। দেখো, নিউক্লিয়াসের সংজ্ঞা যখন বলো, একটা চিত্রের দিকে তাকাও, যে চিত্র দেখলেই তুমি কিন্তু নিউক্লিয়াস সংজ্ঞাটা অনেকটা পেয়ে যাবে। যে আমরা বলবো কোষের মাঝে অবস্থিত। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষের মাঝে অবস্থান করবে। এই যে মাঝে অবস্থান করলো, ধরো এটা, এবং সেটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। কোষস্থ সাইটোপ্লাজম অবস্থিত। সাইটোপ্লাজম কোনগুলো? এগুলো হলো সাইটোপ্লাজম। ধরো এগুলো ধরো সাইটোপ্লাজম। তাহলে কোষস্থ কোথায়? সাইটোপ্লাজমে অবস্থিত, এবং দুটি মেমব্রেন দ্বারা আবৃত। যে অঙ্গাণুতে কি থাকবে? প্রোটোপ্লাজমিক রস। ধরো এই রস, এখানে যে রসগুলো থাকবে সেগুলো হলো প্রোটোপ্লাজমিক রস। প্রোটোপ্লাজমিক রস এবং কি ক্রোমাটিন জালিকা দ্বারা ধারণ করে। এগুলো ধরো ক্রোমাটিন জালিকা। ওকে, যে অঙ্গটি এটা ধারণ করে, এটা হলো, এক হলো প্রোটোপ্লাজমিক রস ধারণ করে, দুই হলো ক্রোমাটিন জালিকা ধারণ করে। তো সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? নিউক্লিয়াস বলবো। তাহলে কি বললাম? কোষস্থ, কোষস্থ মানে কোষের মাঝখানে তোমাদের বাসায় আসবো, মুরগি বড় করতে থাকো। হ্যাঁ, মুরগি বড় করতে থাকো, গিয়ে মুরগি খেয়ে আসবো হুমায়রা, ইনশাল্লাহ আসবো। হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি বললাম? কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুতে কি করে? প্রোটোপ্লাজমিক রস ধারণ করে এবং কি করে? ক্রোমাটিন জালিকা ধারণ করে। সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। তবে অবশ্যই সেই নিউক্লিয়াসটা হবে কি? আহ, দুই স্তরের দুটি মেমব্রেন দ্বারা আবৃত। তো আমরা গত ক্লাসে যেরকম বলছি যে দুই স্তরের দুটি মেমব্রেন কেমন হয়, এখানে কিন্তু সেম একই কথা আর কি। দুই স্তরের দুটি মেমব্রেন হয়। সো আমরা যখন মেমব্রেন নিয়ে কথা বলবো তখন সেটা আমি ডিটেলস আলোচনা করবো। তো সংখ্যাতে আমরা আশা করি এটা বলার দরকার নেই। তো শুধু এইটা মনে রাখো যে আমরা কি বললাম? কোষস্থ মানে কোষের, কোষস্থ এই যে হলো সাইটোপ্লাজম। দেখো এটা তো কোষ, এটা কি কোষ, তাই না? আর এই জায়গার নাম কি? সাইটোপ্লাজম। তাহলে দেখো কোষস্থ মানে কোষের মাঝে, সাইটোপ্লাজমে। তাহলে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তরী, দেখছো? অর্থাৎ দুইটি মেমব্রেন দ্বারা আবৃত। এই যে একটা মেমব্রেন এবং এই একটা membrane। দুটি মেমব্রেন অর্থাৎ দ্বিস্তরী দুটি মেমব্রেন দ্বারা আবৃত যে অঙ্গাণুতে কি থাকে? প্রোটোপ্লাজমিক রস। তাহলে খেয়াল করো, এক হলো প্রোটোপ্লাজমিক রস। কোন কালারটা ভালো করবে এখানে? এক হলো প্রোটোপ্লাজমিক রস, প্রোটোপ্লাজমিক রস, প্রোটোপ্লাজমিক রস। আর দুই হলো ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু ধারণ করে। সেই অঙ্গাণুকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। আবার বলছি, কোষস্থ, কোষস্থ
সাইটোপ্লাজমে অবস্থিত, ঠিক আছে, দ্বিস্তরী দুটি মেমব্রেন দ্বারা আবৃত যে অঙ্গাণু কি করে, এক হলো প্রোটোপ্লাজমিক রস, এক কি প্রোটোপ্লাজমিক রস, আর দুই হলো ক্রোমাটিন জালিকা। এই দুইটা জিনিস ধারণ করে। দেখো এই যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের মধ্যে এক হলো প্রোটোপ্লাজমিক রস আছে, আর দুই হলো কি ক্রোমাটিন জালিকা। এই যে লাল লাল যেগুলো দেখতেছো সুতার মতো, এগুলো হলো ক্রোমাটিন জালিকা। তো এই যে প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকাকে ধারণ করে যে অঙ্গাণুটা, সেই অঙ্গাণুকে আমরা কি বলতেছি, নিউক্লিয়াস। সেই অঙ্গটি আমরা কি বলতেছি, নিউক্লিয়াস। তাহলে এই হলো নিউক্লিয়াসের সংজ্ঞা। আমি ফাইনালি আরেকবার বলতেছি। আমরা বললাম কোষস্থ, কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তরী দুটি মেমব্রেনে আবৃত যে অঙ্গাণুতে কি থাকে, প্রোটোপ্লাজমিক রস ও সাইটোপ্লাজমিক তন্তু বা জালিকা ধারণ করে, সেই অঙ্গাণুকে আমরা কি বলবো, নিউক্লিয়াস। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ওকে, আশা করছি সকলে বুঝতে পেরেছো। সেটা হলো নিউক্লিয়াস। সো এবার আসো নিউক্লিয়াস নিয়ে আরো কিছু কথা বলা যাক। নিউক্লিয়াস নিয়ে আরো কি বলবো, প্রথম কথা হলো যে যদি প্রশ্ন আসে যে কোষের মস্তিষ্ক, মানে এই যে মাথা, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, তাহলে বলবা এই যে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, কোষের মস্তিষ্ক। হ্যাঁ, মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, তাহলে অ্যান্সারটা খুবই সহজ। সেটা কি হবে বলতো, নিউক্লিয়াস। এই তো সকলে পেরেছো, নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ককে কাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। ওকে, আচ্ছা, ওকে হুমায়রা, কে আসবে ইনশাল্লাহ, ধন্যবাদ তোমাকে। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শরীফুল, আহ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সমস্যা নাই, এখন তো জয়েন করে ফেলছো, এখন আমাদের সাথে কন্টিনিউ করো, ইনশাল্লাহ তাতেই হবে। তো আমরা আহ, আমরা কি বললাম যে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, তাহলে আমরা বললাম কি, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। এটা ফুটে উঠছে না, কোন কালারটা দিলে ভালো ফুটতো। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। হ্যাঁ, নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। হবেই না, এটা দিলে হচ্ছে না। নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের মস্তিষ্ক। সবুজ কালার। ওকে, তো চলো যাই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো কোষের মস্তিষ্ক বলা হয় কি, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার আসো, এই যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসটা কে আবিষ্কার করেছে সেটা নামে কথা বলি। আবিষ্কার, নিউক্লিয়াসের আবিষ্কার, আবিষ্কার, আর আবিষ্কার, নিউক্লিয়াসের আবিষ্কার। নিউক্লিয়াসকে আবিষ্কার করছে রবার্ট, রবার্ট হুক। রবার্ট হুক কত সালে আবিষ্কার করছে, 1831 সালে। ইংলিশে লিখেছে কিন্তু, হ্যাঁ, 1800 কত সালে, 31 সালে রবার্ট হুক নিউক্লিয়াস আবিষ্কার করেছে। 1831 সালে রবার্ট হুক নিউক্লিয়াস আবিষ্কার, কোষের যে নিউক্লিয়াস সেটা আবিষ্কার করেছিলেন। কত সালে, 1831 সালে। সে কোন জায়গাতে এটা আবিষ্কার করছে, ধরো রবার্ট হুক একদিন গাছে উঠলো, গাছে ওঠার পর দেখলো যে গাছের উপর আবার একটা অন্য একটা গাছ, সেই গাছে আবার কি ফুল ধরে আছে। আশা করি বুঝতে পারছো। রবার্ট হুক একদিন গাছে উঠলো, গাছে ওঠার পর দেখলো গাছের উপরে আরেকটা গাছ, সেই গাছে ফুল ধরে আছে।
তো তোমরা নিশ্চয়ই এরকম দেখেছো যে গাছের উপরে অনেক সময় অনেক গাছ থাকে, ছোট ছোট গাছ। আহ, বিশেষ করে সাধারণত পাখি দূর দূরান্ত থেকে কোনো ফল খেয়ে এসে ওই বড় কোনো গাছের উপরে সে যখন তার মল ত্যাগ করে, তখন সেই মলের সাথে কিছু বীজ ওখানে কিন্তু রোপিত হয়ে যায় আর কি। সো ওই বীজ পরে যখন অঙ্কুরিত হয়ে যায়, অঙ্কুরিত হয়ে সেখান থেকে কিন্তু গাছ তৈরি হয়, ঠিক আছে। সো ওই গাছগুলো দেখবা যে বড় গাছের উপরে আবার আর অন্য একটা গাছ, ধরো একটা বিশাল আম গাছ, তো সেই আম গাছে আবার কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে অন্য ধরনের কোনো একটা ফুল দেখা যাচ্ছে আর কি। আমার বাসার পাশে একটা গাছ আছে, এটাতে প্রায় সময় এটা দেখা যায়। যে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, তাহলে রবার্ট হুক একটা বড় আম গাছে উঠছে, সেই আম গাছে উঠে দেখতে পেলো যে আম গাছে আমের ফুল নাই, অন্য ফুল দেখা যাচ্ছে। ওই যে অন্য ফুল সে দেখতে পাচ্ছে, সেই অন্য ফুলটা আর কিছু নাই, ওটাই হলো অর্কিড। ওটাকে কি বলা হয়? অর্কিড। তাহলে রবার্ট হুক 1831 সালে সে যখন ওই যে গাছে উঠলো, গাছে উঠে কি দেখলো? সে অর্কিড দেখতে পেলো। অর্কিড, হ্যাঁ, অর্কিডের পাতায়, অর্কিড, অর্কিড গাছের যে পাতা, সেই পাতাতে সে সর্বপ্রথম কি এই নিউক্লিয়াস দেখতে পায়। সো অর্কিডের আরেকটা বাংলা নাম আছে, সেটাকে বলা হয় রাসনা। রাসনা, হ্যাঁ, অর্কিডের একটা বাংলা নাম কি? রাসনা, হ্যাঁ। সো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো বিশেষ করে এই যে গল্পটা বললাম, সেই গল্পটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি এমনিতেই পারবা। সো ওই কালারটা মনে হয় ভিজিবল হচ্ছে না। ফন্টানা টন্টানা বাদ দাও, ঠিক আছে, একদম এর কথা ডিরেক্ট বলবো আর কি। করছে তো অনেকেই, অনেক কিছুই করছে। হ্যাঁ, এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য আর কি, হ্যাঁ, রবার্ট হুগারটা সবচেয়ে গ্রহণযোগ্য আর কি। ফন্টানা বাদ, হ্যাঁ, ফন্টানা দিতে হয়। এইটা, এই ফ্রন্টটা মানে তোমরা দেখতে পাচ্ছ না, এই সবুজ ফ্রন্টটা সরিয়ে ফেলতে হবে, দেখা যাচ্ছে না। অর্কিড পাটায়, হ্যাঁ, সেটা দেখতে পেলো আর কি। সো এখন আসো, এই যে নিউক্লিয়াস শব্দটা, ইংলিশ শব্দ যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াস শব্দের আসলে উৎপত্তি কোনখান থেকে আসছে সেটা একটু দেখি আমরা। নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াস, নিউক্লিয়াস এইটা বেসিক্যালি ইংলিশ শব্দ, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের শব্দটা আসলে কোথা থেকে আসছে, হ্যাঁ, এই নিউক্লিয়াস শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখো। ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ নাক্স, এন ইউ এক্স, নাক্স। নাক্স অর্থ হলো নাটকে মিন করছে, এন ইউটি, নাট। নাটের বাংলা হলো বাদাম। এর বাংলা কি? বাদাম, ঠিক আছে। তার মানে তুমি একটা খেয়াল করো যে একটা কোষের মাঝখানে, এই একটা কোষ, এই কোষের মাঝখানে একটা নিউক্লিয়াস, এইটাকে দেখতে কি মনে হয়? যে একটা বাদামের বীজের মতোই কিন্তু মনে হয়। ওইখান থেকে কিন্তু শব্দটা আসছে, ল্যাটিন শব্দ নাক্স থেকে আসছে হলো নিউক্লিয়াস। হ্যাঁ, নাক্স থেকে কি আসছে? নিউক্লিয়াস। ল্যাটিন শব্দ নাক্স থেকে কি আসছে? নিউক্লিয়াস। এবং সেই নাক্সের অর্থ হলো ইংলিশ শব্দ নাট, এন ইউটি, নাট। আর নাটের বাংলা অর্থ হলো কি? বাদাম। তাহলে ওইখান থেকে কিন্তু নিউক্লিয়াস শব্দ তো এসেছে আর কি। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো আর কি। সো না বুঝলে একটু কমেন্টস করে জানাবে আমাদেরকে, যদি না বুঝে থাকো। ওকে, ফন্টানা নিয়ে, ফন্টানা। হ্যাঁ, যাই হোক, রবার্ট ব্রাউনটাই তোমরা শিখবা, ওই অন্য যদি থাকে তাহলে সেটা বাদ, ওইটা হিসাব বাদ। 1831 সালে রবার্ট হুকেট, রবার্ট, আমি কি রবার্ট হুক বলছি? পাইছি পাইছি, না হুক হবে না, হুক হবে না, আমি কি হুক বলে ফেলছি? রবার্ট হুক না, সরি, রবার্ট হুক হবে না, এটা হবে রবার্ট ব্রাউন। ব্রাউন, রবার্ট হুক তো কোষ আবিষ্কার করছে, হ্যাঁ, রবার্ট হুক কোষ আবিষ্কার করছে, এটা হবে না। হ্যাঁ, এটা বাদ দিয়ে দাও। এটা কি? রবার্ট ব্রাউন, রবার্ট কি? ব্রাউন, রবার্ট ব্রাউন।
ওকে, রবার্ট হুক না, সরি, রবার্ট ব্রাউন হবে আর কি, হ্যাঁ? রবার্ট ব্রাউন কিন্তু এটা আবিষ্কার করছে। ওকে, মাথায় আছে কিন্তু লেখার সময় এটা লিখে ফেললাম। যাই হোক, তাহলে এই হলো বিষয়, অর্কিড টর্কিড নিয়ে আমাদের কথা হয়ে গেল। তারপর আমরা এই যে বাদাম টাদাম নিয়েও কথা হয়ে গেল। আসলে নিউক্লিয়াস শব্দটা কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ নাক্স থেকে আসছে। নাক্স অর্থ কি? বা নাট, ওই নাট থেকে বাদাম শব্দটি আসছে আর কি। তো যাই হোক, এটা আমাদের চলে গেল। এবার আসো পরের অংশে চলে যাচ্ছি আমরা। কিছু বেসিক কথা বলে যাচ্ছি যে সাধারণত ওই একটি কোষে কয়টি নিউক্লিয়াস থাকে, হ্যাঁ? একটি কোষে কয়টি নিউক্লিয়াস থাকে, So, এটা বোঝানোর আগে আমরা যেটা শিখবো আর কি হলো সিনোসাইট। এই শব্দটার অর্থ শিখবো, সিনোসাইট। হ্যাঁ, সিনোসাইট। সিনোসাইট নিয়ে আমরা কথা বলবো। সিনোসাইটটা কি? সাধারণত আমরা কি জানি যে একটা কোষ, একটা কোষের নিউক্লিয়াস থাকে কয়টা? একটি নিউক্লিয়াস থাকে। কিন্তু যদি এরকম হয় যে একটা কোষ বাট সেখানে একাধিক নিউক্লিয়াস, ধরো দুইটা হতে পারে বা চারটা হতে পারে বা তারও বেশি হতে পারে। সো যদি এরকম হয় যে একটা কোষের মাঝখানে একাধিক নিউক্লিয়াস থাকে, তখন সেই কোষের নামকে বলা হয়, সেই কোষকে আমরা কি বলবো? সিনোসাইট কোষ বা সিনোসাইটিক কোষ। আশা করি বুঝতে পারছি, বেশ ইম্পর্টেন্ট কিন্তু এটা। সাধারণত একটি কোষে কয়টি নিউক্লিয়াস থাকে? একটি নিউক্লিয়াস থাকে আর কি। একটি কোষে কয়টি নিউক্লিয়াস? একটি নিউক্লিয়াস। কিন্তু যদি কোনো কারণে একাধিক নিউক্লিয়াস থাকে, অর্থাৎ একের অধিক থাকে আর কি, তখন সেই কোষের নাম কিন্তু হয়ে যায় সিনোসাইটিক কোষ। কি হয়ে যায়? সিনোসাইটিক কোষ। ওকে, তো এই যে এইভাবে কিন্তু সিনোসাইটিক কোষের অর্থাৎ এই যে এখানে কি ঘটনা ঘটে দেখো। সিনোসাইটিক কোষে বলা হয়েছে সাধারণত কি হয়, কোষ বিভাজন কি হলে কি হয়, একটা কোষ দুই ভাগে এরকম ভাগ হয়ে যায়। তো তার মানে কি, এরকম দুইটা কোষ হয়ে গেল আর কি। সো দুইটা কোষ যদি হয়, দুইটা কোষ যদি হয়, এই দুইটা কোষের নিউক্লিয়াসও দেখো দুই ভাগ হয়ে গেছে। আবার এখানে যে সাইটোপ্লাজম ছিল, সেই সাইটোপ্লাজম কি হয়েছে? দুই ভাগ হয়ে গেছে। কিন্তু যদি একটা কোষে যদি এরকম হয়, ধরো এটা একটা কোষ, এটা তার নিউক্লিয়াস, ওকে, কিন্তু বিভাজনটা শুধুমাত্র নিউক্লিয়াসের হচ্ছে। ধরো এই যে একটা নিউক্লিয়াস থেকে কয়টা হয়েছে? দুইটা, দুটো খেয়ে চারটা, ঠিক আছে? এরকম যখন নিউক্লিয়াসের সংখ্যা শুধু বাড়তে থাকবে কিন্তু সাইটোপ্লাজম মানে ভাগ হবে না, তখন কিন্তু সাইটোপ্লাজম পরিমাণটা অনেক বেড়ে যাবে আর কি। এই কোষে সাইটোপ্লাজম অনেক বেড়ে যাবে। তো এরকম সাইটোপ্লাজম বেড়ে গেলে তখন কি হয়? এই যে ডাবের পানি তৈরি হয় না, ডাবের পানি কিন্তু এইভাবে তৈরি হয়ে থাকে আর কি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, সকল প্রকৃত কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে, তবে শুধুমাত্র মনে রাখবা সিড কোষ এবং মানুষের লোহিত রক্তকণিকায় এই থাকে না, নিউক্লিয়াস থাকে না। কোথায় থাকে না? সিড কোষ, সিড কোষ ও মানুষের লোহিত রক্তকণিকায় এই দুইটা জায়গায় কি থাকবে না? নিউক্লিয়াস থাকবে না। হ্যাঁ, কি থাকবে না? নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস নেই। হ্যাঁ, তো আশা করি সকলে বুঝতে পারছো। এদের ক্ষেত্রে কি নেই? নিউক্লিয়াস কিন্তু নেই, মাথায় রাখবা। হ্যাঁ, সো এরকম বহু নির্দিষ্ট যদি এক্সাম্পল দিতে পারলে তাহলে তোমরা বলো ভুচেরিয়া। ভুচেরিয়াকে এক্সাম্পল দিতে পারো। হ্যাঁ, সিনোসাইট কোষের উদাহরণ হতে পারে কি? ভুচেরিয়া। এক্সাম্পল ভুচেরিয়া, EAUCHERIA, ভুচেরিয়া। হ্যাঁ, এটা হলো সিনোসাইটিক কোষের উদাহরণ আর কি। ভুচেরিয়া আরো অনেক আছে, বুট্রিডিয়াম, তারপরে আর অনেক আছে, দরকার নেই, একটা দুটো মুখস্থ করলে হবে সিনোসাইটিক কোষ। ওকে, আশা করি সকলে বুঝতে পারতেছো আর কি। তো হ্যাঁ, ওকে, ওকে। আরবিসি, সুমাইয়া বলেছো আরবিসি, হ্যাঁ ঠিক আছে।
লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল, এখানে কিনে তোমার নিউক্লিয়াস থাকে না আর কি। তো এবার এসো আমরা সামনের দিকে এগোই। আমরা সাধারণত নিউক্লিয়াসের আকৃতি কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলবো, অবস্থানটা কোথায় হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আকৃতি এবং অবস্থান নিয়ে আমরা কথা বলবো আর কি। ওকে, তো বলে যাচ্ছে এগুলো, মেইন টপিকস এখন ঢুকেই নি। নর্মালি নিউক্লিয়াস আকৃতি কেমন হবে? গোলাকার হয়ে থাকবে। হ্যাঁ, গোলাকার, এই মেইন নিষেক, ডিম্বাকার, গোলাকার এরকম হতে পারে। ওকে, তারপরে অবস্থান কোথায় হতে পারে? নিউক্লিয়াসের অবস্থান সাধারণত কোষের, একটা কোষের মাঝখানেই নিউক্লিয়াসটা অবস্থান করে আর কি। কোষের কোথায় হবে? মাঝে, মাঝে অবস্থান করবে, অথবা মাঝে যদি অবস্থান না করে তাহলে একটু ব্যতিক্রম হতে পারে, তাহলে যে এরকম হতে পারে, তাহলে কোষের একটা পাশে গেছে, কিনারায় অবস্থান করতেছে। ওকে, কোষের কোথায়? কিনারায়, কিনারায় অবস্থান করছে। কিনারায় কখন অবস্থান করে? যখন এই মাঝখানে বড় কোনো এরকম কোষ গহ্বর থাকবে, কোষ গহ্বরের চাপে সে এক পাশে কাছে চলে যাবে, সেটা উদ্ভিদ কোষে বলে কিন্তু এরকম হয়ে থাকে, একটা কিনারায় এই নিউক্লিয়াস অবস্থান করে আর কি। ওকে, ওকে, তারপরে আসো, বুঝতে পারতেছো রাসায়নিক গঠনে কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে মূলত দ্বারা গঠিত। নিউক্লিয়াস হলো নিউক্লিক অ্যাসিড এবং কি নিয়ে গঠিত? প্রোটিন। রাসায়নিকভাবে রাসায়নিকভাবে তারা কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত আর কি। ওকে, অ্যাসিড এবং কি নিয়ে গঠিত? প্রোটিন নিয়ে গঠিত আর কি। ওকে, সো এখন কিন্তু আমরা ডিরেক্টলি ভৌত গঠনে চলে যাবো আস্তে আস্তে, যে মেইন পার্ট যেটা নিউক্লিয়াসের। নিউক্লিয়াস পড়লে তোমাদের লাভ আছে, সব সময় প্রতি প্রায় ক্লাসে কিন্তু তোমাদের কি লাগে? নিউক্লিয়াস লাগে। ওকে, সো এবার আসো, অনুচক্রিত নিউক্লিয়াস থাকে না, শরীফুল বলেছো, ভেরি গুড। সো এবার আসো সামনের দিকে এগোই আমরা। তাহলে আমরা এখন মেইন পার্টে চলে যাচ্ছি, নিউক্লিয়াসের কি গঠন, নিউক্লিয়াসের ভৌত গঠন নিয়ে আমরা আলোচনা করব। নিউক্লিয়াসের ভৌত গঠন। নিউক্লিয়াসের ভৌত গঠন। তোমরা কি শুনতে পাচ্ছ কি? একটু কমেন্টস করে জানাও। ভৌত গঠন, হ্যাঁ, নিউক্লিয়াসের ভৌত গঠন। শুনতে পাচ্ছ কিনা এটা জানাবে, এই কারণে কারণ একটু ফ্যান ছেড়েছি, তো ফ্যানের সাউন্ড তোমাদের প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। ফ্যানের ফ্যানের সাউন্ড তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। ওকে, সো নিউক্লিয়াসের ভৌত গঠন নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে? সো নিউক্লিয়াসকে মোটামুটি ভৌত গঠন বিশ্লেষণ করলে চারটি অংশে ভাগ করা যায় আর কি। তো সেই চারটি অংশকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। ওকে, শুনতে পাচ্ছ হুমেরা, নাসিব শুনতে পাচ্ছ? ওকে, কোনো সাউন্ড তো কোনো ক্লিয়ার হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না তো? ওকে, ধন্যবাদ তোমাদের রিভিউ দেওয়ার জন্য। তো এবার আসো আমরা চলে যাচ্ছি মেইন পার্টে, কিন্তু আমরা চলে আসলাম। এতক্ষণ আমরা হলো নিউক্লিয়াসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম আর কি।
অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে। এখন হলো যে ডিরেক্টলি আর কি তাদের ভৌত গঠনে চলে যাচ্ছে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর কি। এতক্ষণ ধরো যে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন, এগুলি আনসার করার জন্য যে টুকুন দরকার সেটুকুন কিন্তু আমরা এতক্ষণ দিয়েছি আর কি। আর এখন আমরা ডিরেক্টলি কথা চলে যাচ্ছে, এখন হলো আমরা ভৌত গঠনে চলে যাচ্ছি। ওকে, তো চলো যাই। ওকে, ধন্যবাদ তোমাদের। সমস্যা হচ্ছে না, শুনে ভালো লাগলো। আহ, প্রথমে আর কি ভৌত গঠনের নিউক্লিয়ার এনভেলপ নিয়ে কথা বলবো। এক, নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ নিয়ে কথা বলবো, হ্যাঁ। সো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন যেটা বলো সেটাই হবে আর কি, দুটোই কারেক্ট। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, হ্যাঁ, দুটোই কিন্তু ইংলিশ ইংলিশ শব্দ আর কি। সো এটা নিয়ে কথা বলবো আর কি। সো আমরা কিন্তু তখন বলেছি যে নিউক্লিয়াস কি দুই স্তরের দুটি মেমব্রেন দ্বারা গঠিত। সেটা এখন আমরা দেখি আসলে বেসিক্যালি কেমন। আমি যেটা করব সেটা হলো যে ডিরেক্টলি আগে এঁকে ফেলি। উম, তোমাদের ইনভলভ বোঝানোর জন্য এইটা করা হচ্ছে আর কি। দেখো বিষয়টা এরকম। তো দেখো, দেখো বিষয়টা মেইন এনভেলপটা জাস্ট একবারই আঁকবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কি তোমরা? তো দেখতে পাচ্ছ। ওকে, দেখো কি ঘটনাটা ঘটলো আর কি এখানে। ঘটনা হচ্ছে যে দেখো এরকম স্তরগুলো কেমন হলো আর কি। এই শুধু একটা পার্ট যদি আমি পাশে নিয়ে যাই, ধরো এই অংশটাকে আমি এখানে নিয়ে যেয়ে দেখে আর কি এখানে আসলে কি ঘটনা ঘটছে আর কি। এরকম আর কি ঘটনা ঘটছে। এই তার বাইরে মনে করো এরকম আর একটা স্তর আছে। এই। আমার এখানে একটু সিস্টেম মিসিং হয়ে গেল আর কি। আমার মনে হয় এভাবে দিলে ভালো হতো। হ্যাঁ, আর এই পাশে হলো বাইরের ইয়েলো অ্যান্ড ইয়েলো, মানে ভিতরে তোমার হলো ভায়োলেট আর একদম বাইরে ইয়েলো। তো দেখো এইটাকে আঁকানোর চেষ্টা করছি। সো দেখো এই যে প্রথম দুইটা যে স্তর আছে, ধরো এই স্তরটা এবং এই স্তরটা, এই দুইটা মিলে হলো একটা মেমব্রেন। আর পরের দুটা এইটা এবং এইটা, এই দুটো স্তর মিলে হলো আর একটা মেমব্রেন। ওকে, তাহলে দেখো আমি যদি খুব বড় করে দেখাই আর কি, ধরো আমি এইভাবে বড় করে দেখাচ্ছি আর কি, একদম বড় করে দেখালাম আর কি। দেখো এটাকে আবার শার্প প্লাস করতে হবে। এই যে, তো এই কেজি যেটা বাঁকা অংশ নিয়ে আসছে সেটা কোনটা, ধরো আমি যে এখান থেকে একটা নিয়ে এখানে নিয়ে আসছি। এখন তুমি দেখো যে এই দুইটা মিলে কিন্তু একটা স্তর হয়েছে, এই দুইটা মিলে কিন্তু সরি একটা মেমব্রেন হয়েছে, এই দুইটা মিলে একটা মেমব্রেন, এই দুইটা মিলে আর একটা মেমব্রেন হয়েছে, ঠিক আছে। তো এখন এই দুইটা এই একটা মেমব্রেনে কয়টা স্তর আছে, এই যে একটা স্তর, এই যে একটা স্তর, দুইটা স্তর, এই দুই স্তর মিলিতভাবে কি হয়েছে, একটা মেমব্রেন হয়েছে। এই দুই স্তর মিলিতভাবে কি হয়েছে, একটা মেমব্রেন। এই দুই স্তর মিলিতভাবে কি হয়েছে, একটা মেমব্রেন। আবার এই দুই স্তর মিলিতভাবে কি হয়েছে, আরেকটা মেমব্রেন। এই দুই স্তর মিলিত হয়েছে আরেকটা মেমব্রেন।
বোঝার চেষ্টা করো। তাহলে এটা একটা মেমব্রেন, এটা আরেকটা মেমব্রেন। এই মেমব্রেনের স্তর আছে কয়টা? একটা, দুটো। ওই যে আমরা আগের ক্লাসে যা পড়ছি হুবহু সেটাই আর কি। যে তাহলে আমরা নিউক্লিয়াসের এনভেলপ নিয়ে কথা বলছি। নিউক্লিয়ার এনভেলপ হলো দুই স্তর বিশিষ্ট দুটি মেমব্রেন দ্বারা কি থাকে? আবৃত থাকে। কি বলবো? এক নম্বর পয়েন্টে কি? নিউক্লিয়াস হলো কি? নিউক্লিয়ার এনভেলপের এক নম্বর পয়েন্ট। নিউক্লিয়ার এনভেলপের এক নম্বর পয়েন্ট, নিউক্লিয়ার এনভেলপ দুই স্তর বিশিষ্ট দুটি মেমব্রেন দ্বারা কি থাকে? আবৃত থাকে। ঠিক আছে? দুই স্তর বিশিষ্ট কয়টি মেমব্রেন? দুটি মেমব্রেন দ্বারা কি থাকে? আবৃত থাকে আর কি। ওকে, এখন এই যে দুটি মেমব্রেন সেগুলো কি দিয়ে তৈরি হয়েছে? দুই নম্বর হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়েছে। মেমব্রেনগুলো কি দিয়ে তৈরি হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ারটা কেমন? ধরো এই একটা অংশ, এই একটা অংশ। ফসফোলিপিড বাইলেয়ারটা কি দেখাচ্ছি তোমাদের। এখানে যে একটা মাথা দুটা লেজ দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই হলো কি এক একটা ফসফোলিপিড। একটা মাথা দুইটা লেজ, 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 একটা মাথা দুইটা লেজ। দেখো প্রত্যেকটি একটা মাথা দুইটা আছে। একটা মাথা এবং দুইটা লেজ নিয়ে কি হচ্ছে দেখো, আমি এইখানে দেখাই। এই একটা মাথা এবং এই দুইটা লেজ, এইটা মিলে হলে একটা ফসফোলিপিড। তাহলে দেখো এখানে কি আছে? অসংখ্য, এই একটা ফসফোলিপিড, এই একটা ফসফোলিপিড, এই একটা ফসফোলিপিড, এই একটা ফসফোলিপিড, এগুলো অসংখ্য ফসফোলিপিড আছে। তো এই ফসফোলিপিডের কয়টা স্তর আছে দেখো? এই একটা স্তর আছে ফসফোলিপিডের, এই একটা স্তর, মানে এইটা, এই পুরোটা হলো একটা স্তর ফসফোলিপিডের, এই পুরোটা হলো একটা স্তর, আর এই পুরোটা হলো কি আরেকটা স্তর, মানে এইটুকুন একটা স্তর ফসফোলিপিডের, আর এইটুকুন কি আরেকটা স্তর ফসফোলিপিডের। তাহলে কি ফসফোলিপিডে কয় স্তর আছে? দুই স্তর। সেটাই বসে প্রতিটি মেমব্রেন, ধরো এইটা কিন্তু একটা মেমব্রেন, এই যে এই অংশটুকু, এই অংশটুকু ওই একটা মেমব্রেন। এভাবে দেখাচ্ছি আমি, যদি এদিক করে দেখাইছি, এভাবে যদি দেখায় তাহলে কেমন দেখা যায়? ধরো এই টাইপের আর কি, এই টাইপের, হ্যাঁ, এরকম। ধরো এখানে এই যে মাথা লেজ, মাথা লেজ, মাথা লেজ, মাথা লেজ, মাথা লেজ, বুঝতে পারছো? দেখছো? মানে এই জায়গাটা হলো একটা, এই যে এখানে দুটা স্তর আছে না? দুটা স্তর হলে এটা একটা স্তর, এটা একটা স্তর। এই দুইটা মিলে হচ্ছে এইটা। আবার এখানে আরো দুটা লাগবে, এটা হতে আরো এখানে এরকম দুইটা লাগবে আর কি। সেই জন্য বলছে দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে গঠিত আর কি। তাহলে আমরা কি বললাম? নিউক্লিয়ার এনভেলপ কি? দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন দ্বারা আবৃত। প্রতিটি মেমব্রেন কি? দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড দিয়ে গঠিত আর কি। ওকে, এটা আমরা শিখলাম। আচ্ছা, এবং সেই মেমব্রেনের মাঝে মাঝে কি আছে দেখো? রন্ধ্র আছে, রন্ধ্র। কি আছে? রন্ধ্র। এই যে একটা রন্ধ্র, এই একটা রন্ধ্র, এই একটা রন্ধ্র, এই একটা রন্ধ্র, এই একটা রন্ধ্র। দেখো নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কি আছে? অসংখ্য কি রয়েছে? রন্ধ্র রয়েছে। এগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র থাকে, সেই যে ছিদ্রগুলো খুলে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে আমরা মেমব্রেনটাকে আমরা কিন্তু একদম পিন পয়েন্ট করে ফেলতে পারি। পিন পয়েন্ট মেমব্রেন কিন্তু আমাদের শেষ হয়ে গেল। নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন শেষ। আমরা এক নম্বরে পেলাম প্রতিটি নিউক্লিয়াসের মেমব্রেন দুই স্তর বিশিষ্ট দুটি মেমব্রেন দ্বারা আবৃত থাকে। প্রতিটি মেমব্রেনে ফসফোলিপিড কি থাকে? বাইলেয়ার দিয়ে গঠিত। তারপর শিখলাম মেমব্রেনের বিভিন্ন জায়গায় অসংখ্য কি থাকে? ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো কি? নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়ে থাকে আর কি। আশা করি সকলে বুঝতে পেরেছো আর কি। ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে যাবো। 2 নম্বর পয়েন্টে চলে যাবো আর কি, যদি বুঝতে পারো আর কি। দেখি, একদম ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নাসিব বলছে স্যার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মতো। একদম ঠিক। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন কিন্তু অনেকটা এরকমই ছিল আর কি। সকলে বুঝতে পারছো আশা করি। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন কিন্তু এরকমই ছিল অনেকটা। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন কিন্তু অনেকটা এরকমই ছিল আর কি। তো আশা করি কারো কোনো সমস্যা হয়নি আর কি। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। তো আমরা এখন পরের অংশে যাচ্ছি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু ক্লাস চলা অবস্থায় কমেন্টস করে রাখবো আর কি। আমি কিন্তু কমেন্টস পড়লে তখন কিন্তু বুঝতে পারবো যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, তো আসো আমরা পরের অংশে চলে যাচ্ছি। আমরা আমরা এখন শিখবো হলো নিউক্লিওপ্লাজম। 2 নম্বর হলো কি? নিউক্লিওপ্লাজম। তাহলে 2 নম্বর পার্ট, আগে ছিল 1 নম্বর পার্ট, এটা ছিল 1 নম্বর, 1 নম্বর। এবার 2 নম্বর, 2 নম্বর। 2 নম্বরটা কি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। 2 নম্বর কি? নিউক্লিওপ্লাজম। ওকে, সো নিউক্লিওপ্লাজম নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে,
নিউক্লিয় প্লাজম নিয়ে আমরা কথা বলবো। কালারটা কোন মন মতো হচ্ছে না, কালো কালার দিয়ে কেমন হয় দেখি। নিউক্লিয় প্লাজম, ওকে। নিউক্লিয় প্লাজম আমরা কি বলবো, দেখো বিষয়টা দেখো। এটা একটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াস। সো সেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত যে অংশটা থাকবে, ধরো নিউক্লিওলাস সহকারে, ক্রোমাটিন জালিকা সহকারে, হ্যাঁ এগুলো ক্রোমাটিন জালিকা, তারপরে এখানে মনে করে কি থাকবে, অন্যান্য ম্যাট্রিক্স থাকবে, সে সব কিছু মিলে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে কি বলতেছি, নিউক্লিয়ার এনভেলপ, এটা হলো তো নিউক্লিয়ার এনভেলপ, তাই না? ধরো আমি এটা কালো দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত, নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত হবে, সেটা হবে অর্ধতরল, তারপরে কি হবে, স্বচ্ছ, স্বচ্ছ ঘন দানাদার যে তরল পদার্থ, হবে স্বচ্ছ ঘন দানাদার। নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত যে স্বচ্ছ ঘন দানাদার যে তরল পদার্থ থাকে, তার নাম হলো কি নিউক্লিওপ্লাজম। কি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। ওকে, নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত যে স্বচ্ছ ঘন এবং দানাদার তরল পদার্থ থাকে, তার বলে কি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। আচ্ছা, আহ নিউক্লিয় পর্দার কাজটা এখন বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, খুবই সিম্পল কথা, নিউক্লিয়ার মেমব্রেন তো। এটা একটা প্রশ্ন করেছো যে নিউক্লিয়ার পর্দার কাজটা কি। নর্মালি চিন্তা করো যে, ধরো আমি এই চিত্র থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এখানে নিউক্লিয়াস আছে, দেখো এটা সে কোষ ছিল না, তো দেখো এই যে নিউক্লিয়াসের পর্দা কি করছে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে যে বস্তু আছে সেগুলিকে আলাদা করে রাখছে। এটা মনে করো একটা দরজার মতো আর কি, হ্যাঁ, দরজা মানে ঘরের মতো, ঘরের যেরকম তোমার যে রুমটা আছে মনে করো, সেই রুমটা কিন্তু অন্য বাইরের পরিবেশ থেকে কিন্তু এই যে রুমের চারপাশে যে দেয়াল দিয়ে রাখছো, সেই দেয়ালটা কি করছে, বাইরের পরিবেশ থেকে কিন্তু সেই রুমটাকে আলাদা করে রাখছে আর কি। ঠিক আছে, তাহলে এটা হলো বিশেষ করে সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজম যে সেটাকে আলাদা করে রাখছে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। আচ্ছা, তারপরে কি করছে, এই পর্দায় কিন্তু অনেক ছিদ্র আছে, ছিদ্র ছিদ্র দেওয়া কি করে, বিভিন্ন জিনিস যাওয়া আসা কি করে, নিয়ন্ত্রণ করে। আবার এই নিউক্লিয়াসকে একটা কাঠামো দান করছে কিন্তু। ঠিক আছে, ধরো তোমার ঘরে কোনো বেড়া নাই, তাহলে সেই ঘরে কিন্তু কোনো কাঠামো নাই, এই টাইপের আর কি। তো সেটাও দান করেছে, খুব সিম্পল কথা, নর্মাল আর কি। সো আশা করি বুঝতে পারছো আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি। তাহলে বললাম নিউক্লিওপ্লাজম কি, বলে যে নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত যে স্বচ্ছ ঘন দানাদার যে তরল পদার্থ থাকে তার নাম কি নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, নিউক্লিওপ্লাজম কিন্তু এটাকে বলা হয়ে থাকে আর কি। ওকে,
সো অনেকে এটার কিন্তু আরেকটা নাম দিয়ে রাখছে, নিউক্লিওপ্লাজের আরেকটা নাম থাকবে, সেটা মাথায় রেখো আর কি ভালো করে। সেটা হলো ক্যারিওলিম্ব। ক্যারিওলিম্ব, ক্যারিওলিম্ব। ওকে, লিম্ফ বা লিম্ফ, লিম্ফ হলে ভালো হয়। ক্যারিওলিম্ব, তার নাম কি? ক্যারিওলিম্ব। সো তার মানে নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম কি? ক্যারিওলিম্ব। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, সো এই হলো ব্যাপার। তো এখন এখানে 2 নম্বর পয়েন্ট থাকে, এটা তো সংজ্ঞা টাইপের গেল, 1 নম্বর পয়েন্ট গেল। তো 2 নম্বর পয়েন্ট আমরা কি বলবো, যে এই নিউক্লিওপ্লাজম কি কি ধারণ করতে পারে। এক হলো ক্রোমাটিন জালিকা সমূহকে ধারণ করছে, তারপরে নিউক্লিওলাসকে সে কি করছে, এখানে ধারণ করছে। ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওলাসকে সে করে, এই যে মাঝখানে কি আছে, এটা একটা নিউক্লিওলাস। হ্যাঁ, গোলাকার যে বস্তু দেখছি সেটা কি নিউক্লিওলাস। ক্রোমাটিন জালিকা, এই যে ইয়েলো কালার যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলো ক্রোমাটিন জালিকা। তাহলে নিউক্লিওপ্লাজম কি ধারণ করে, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা কি করতে পারে, ধারণ করতে পারে। এটা কিন্তু তার কাজের মধ্যেও পড়ে আর কি। গঠন প্লাস কাজ দুটো এখানে কিন্তু একসাথে হয়ে গেল আর কি। সো এই হলো বিষয়। এবার আমরা পরের অংশ চলে যাচ্ছি আর কি, যে এরপরে আমরা বলবো নিউক্লিওলাস নিয়ে কিন্তু কথা বলবো। 3 নম্বর, নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিওলাস নিয়ে কথা বলবো। নিউক্লিওলাস, আশা করি সকলে বুঝতে পারতেছো। নিউক্লিওলাস নিয়ে আমরা এখন কথা বলবো। হ্যাঁ, ভেরি গুড। আয়েশা কমেন্টস করেছো, নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। ভেরি গুড। হ্যাঁ, শরীফুল বলছে নিউক্লিয়াসের তরলকে আটকে রাখে, বাইরে বের হতে দেয় না। একদম যে বের হতে দেয় না ঠিক তা না, কিছু কিছু পদার্থ তো চলাচল করে আর কি, এবং চলাচল করাটা খুবই ভাইটাল। যদি একদম টোটালি মানে বের হতে না দেয় তাহলে কিন্তু ঝামেলা আছে আর কি। হ্যাঁ, একদম টোটালি না, কিছু জিনিস চলাচল করতে দেয় আর কি, এটা মাথায় রাখবে। তো চলো যাই আমরা সামনে আগে নিউক্লিওলাস নিয়ে আমরা কথা বলি। সো প্রথমে দেখো, চিত্রটা আমরা আগে দেখি। নিউক্লিওলাস, ধরো এটা হলো নিউক্লিয়ার এনভেলপ, এর মাঝখানে এইটা হলো কি নিউক্লিওলাস। সো দেখো এই চিত্র দেখে কি বোঝা যাচ্ছে, যে নিউক্লিয়াসের মধ্যে যে ছোট এবং অধিকতর ঘন ও গোলাকার যে বস্তুটা দেখা যাচ্ছে তার নাম হলো কি নিউক্লিওলাস। ওকে, একদম মানে তুমি যে সেই চিত্র দেখো, এই চিত্র দেখলেই কিন্তু তুমি এটার সংজ্ঞা তুমি তৈরি করে ফেলতে পারো। বলছি নিউক্লিয়াসের মধ্যে যে ছোট বা ক্ষুদ্র, ছোট, তারপরে গোলাকার এবং অধিকতর ঘন যে বস্তু দেখা যায় তার নাম হলো কি নিউক্লিওলাস। তাহলে তুমি বলবা হলো ছোট, তারপরে হলো কি গোলাকার, আর কি ঘন যে বস্তু। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ছোট, গোলাকার এবং ঘন যে বস্তুটি দেখা যায় তার নাম হলো কি নিউক্লিওলাস। আশা করি সকলে বুঝতে পারছো। আমরা বলতেছি নিউক্লিয়াসের মধ্যে যে ছোট, গোলাকার এবং অধিকতর ঘন যে বস্তুটি দেখা যায় তার নাম কি নিউক্লিওলাস। সাধারণত একটি কোষে একটি নিউক্লিয়াসের মধ্যে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে আর কি। তো যাই হোক, এবার আসো আরো কিন্তু কিছু কথা আছে। দেখো আহ, এটা তো নিউক্লিওলাস, তো সেই নিউক্লিয়াসের সাথে কিন্তু ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় লাগানো থাকে আর কি। ধরো এটা একটা নিউক্লিওলাস, এটা ধরো এটা হলো ক্রোমোজোম তন্তু আর কি। সো এরকম যদি লাগানো থাকে, দেখছো এরকম লাগানো আছে আর কি, তাহলে যেইখানে যে জায়গাটা লাগানো ছিল ওই জায়গার নাম হলো কি স্যাটেলাইট বলা হয়। কি বলা হয়? স্যাটেলাইট। দেখো আমি এখান থেকে দেখাচ্ছি, ধরো এখান থেকে এই যে ক্রোমোজোমের এই জায়গাটা লাগানো আছে, আমি একটা ক্রোমোজোম এখান থেকে আঁকানোর চেষ্টা করতেছি আর কি, আরো অনেক ক্রোমোজোম থাকতে পারে আর কি। তো আমি একটা দেখালাম। তো নিউক্লিয়াসের যে জায়গায়, নিউক্লিয়াসের সাথে ক্রোমোজোমের যে জায়গাটা লাগানো থাকে তার নাম হলো কি স্যাটেলাইট। তার নাম কি স্যাটেলাইট। তাহলে এখান থেকে তুমি পিন পয়েন্ট লিখে রাখবে কি স্যাটেলাইট। স্যাটেলাইট নিউক্লিওলাসের
যে স্থানে ক্রোমোজোম লাগানো থাকে তার নাম হলো কি স্যাটেলাইট। ওকে, নসিব বলছে ডিমের কুসুম, হ্যাঁ এটাকে কিন্তু ডিমের কুসুমও বলা যেতে পারে, মানে এক্সাম্পল হিসেবে ডিমের কুসুম বলা যেতে পারে। ওকে, আবার বলতেছি, নিউক্লিয়াসের যে স্থানে ক্রোমোজোমের মানে একটি স্থানে ক্রোমোজোমের একটি স্থান লাগানো থাকে, তো ক্রোমোজোমের যে স্থানটাতে এটা লাগানো থাকে ক্রোমোজোমের ওই স্থানের নাম হলো কি স্যাটেলাইট। ধরো এটা একটা ক্রোমোজোম, কথার কথা, আহ, এটা একটা ক্রোমোজোম মনে করো, এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ। দেখো, এটা যদি একটা ক্রোমোজোম হয়, ঠিক এই জায়গাটা আমি গোল দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু ওই কার সাথে নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে আর কি। তাহলে ক্রোমোজোমের যে জায়গাটা নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে তাকে আমরা বলবো স্যাটেলাইট আর কি। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেহেতু নিউক্লিয়ার লাস নিয়ে কথা বলতেছি, যে নিউক্লিয়াস লাসের দিক থেকে আগে আসবো, যে নিউক্লিয়ার লাসের সাথে ক্রোমোজোম লাগানো থাকে, তো ক্রোমোজোমের যে জায়গায় লাগানো থাকে ক্রোমোজোমের সেই অংশকে আমরা কি বলবো, স্যাটেলাইট বলবো। সো আমি গোল দাগ দিয়ে যে অংশটা দেখাইছি সেই অংশটাকে আমরা কি বলতে পারি, স্যাটেলাইট বলতে পারি। কি বলতে পারি, স্যাটেলাইট। অংশের নাম কি, স্যাটেলাইট, হ্যাঁ, স্যাটেলাইট, স্যাটেলাইট, হ্যাঁ। ওকে, আর যে ক্রোমোজোমে এরকম মানে কিছু সব ক্রোমোজোমে কিন্তু এরকম স্যাটেলাইট থাকে না, যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে সেই ক্রোমোজোমের নাম হলো কি স্যাট ক্রোমোজোম। কি ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম। সো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, তো এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা লাস্ট পয়েন্টে চলে যাব, লাস্ট পয়েন্টে ক্রোমাটিন জালিকাতে চলে যাবো আর কি, হ্যাঁ, 4 নম্বর পার্ট। এবং আজকে ক্লাস এই 4 নম্বর পার্ট শেষ করে আমাদের শেষ করতে পারবো, সেটা হলো কি স্যাটেলাইট, সরি, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা নিয়ে কথা বলবো। ক্রোমাটিন জালিকা, বুঝতে পারছো, লাস্ট টার্ম ক্রোমাটিন জালিকা। তো আমি চিত্রের মাধ্যমে প্রথমে আগে দেখিয়ে নিই আর কি। ধরো এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এটা হলো কি নিউক্লিওলাস, আর এইগুলো হলো কি ক্রোমাটিন জালিকা, হলুদগুলো কি ক্রোমাটিন জালিকা। ওকে, সো দেখো, কোষের বিশ্রামরত অবস্থায়, ধরো এইটা একটা কোষ ছিল, এই পুরোটা একটা কোষ মনে করো, সব কোষ ঘুমাচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল, ঘুমাচ্ছিল, হ্যাঁ, বিশ্রাম নিচ্ছিল। তো কোষের যে বিশ্রামরত অবস্থায় কি হয়, নিউক্লিয়াসের মধ্যে, খেয়াল করো সংজ্ঞাটা কিন্তু এখান থেকেই বের করা সম্ভব। কোষের বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে, তো ধরো এটাকে একটু আলাদা করি, নিউক্লিয়ার এনভেলপকে আলাদা করে দিই। কোষের বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে যে ক্ষুদ্র জালিকাকার বস্তু দেখা যায় তার নাম হলো কি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। তাহলে 3 পয়েন্ট কি আসলো, কোষের বিশ্রামরত অবস্থা, হ্যাঁ? কোষের বিশ্রাম, কোষ যখন বিশ্রাম নেবে সেই সময় এটা দেখা যাবে বিশ্রামরত অবস্থায়। কি দেখা যাবে, অসংখ্য জালিকাকার বস্তু, বস্তু দেখা যাবে। তাহলে কোষের বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে যে অসংখ্য জালিকাকার মতো বা তন্তুর মতো বস্তু দেখা যায় তার নাম হলো কি ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি, হ্যাঁ। তো এখন এই যে ক্রোমাটিন জালিকা বললাম, তো এই ক্রোমাটিন জালিকাগুলো আবার কি হয় যখন কোষ বিভাজন এর সময় হয় আর কি। দেখো আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর কি। ধরো এটা হলো একটা কোষ, যখন বিভাজনের সময় হয়ে যাবে তখন
এই জালিকাগুলো, যে জালিকাগুলো ছিল না, সেই জালিকাগুলো কি হয়ে যাবে, খাটো এবং মোটা হয়ে যাবে। ওকে, খাটো এবং কি হবে, মোটা হয়ে যাবে। খাটো এবং মোটা হয়ে কিসে পরিণত হবে, ক্রোমোজোমে পরিণত হবে। কিসে, ক্রোমোজোম, ক্রোমোজোমে পরিণত হবে। কোষের বিশ্রামরত অবস্থায়, ঠিক আছে, আমরা দেখলাম জালিকাকার অবস্থা থাকে, কিন্তু কোষ বিভাজন কালে, কোন কালে, কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময়, বিভাজনের সময়, ওকে, কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকাগুলো কি হবে, অনেক খাটো এবং মোটা হয়ে যাবে। ঠিক আছে, খাটো মোটা হয়ে যেটা হয় তার নাম হলো কি, ক্রোমোজোম। কি হয়, ক্রোমোজোম। তাহলে কোষের যখন বিভাজনের সময় হয় তখন এই ক্রোমাটিন জালিকাগুলো কি হয়, খাটো এবং মোটা হয়, মোটা হয়ে কিসে পরিণত হয়, ক্রোমোজোমে পরিণত হয়। আর এই ক্রোমোজোমে কি কি থাকে সেটা একটু আমরা দেখে দিই। যেটা ক্রোমোজোম হয়, ধরো এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম, ওকে। তো সেই ক্রোমোজোমে কি থাকে, দেখো দুইটি বাহু, এই একটা আর এই একটা, কয়টা বাহু, দুটি বাহু। ক্রোমোজোমের বাহু থাকে কয়টা, দুটি বাহু থাকে, ওকে। তারপর সেন্ট্রোমিয়ার কয়টা থেকে, একটি সেন্ট্রোমিয়ার, একটি সেন্ট্রোমিয়ার, ওকে। আবার দুটো তো পেলাম। এবং কোনো কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে আবার কি থাকে, যে এরকম হতে পারে, এই যে কোনো কোনো ক্রোমোজোম বলে কি থাকে, এইরকম অংশ, দ্যাটস ফাইন। স্যাটেলাইট থাকে, কি থাকে, কোনো কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে কি থাকবে, এরকম স্যাটেলাইট থাকবে, স্যাটেলাইট থাকবে, কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে কি থাকবে, স্যাটেলাইট থাকবে। সো এই হলো মোটামুটি আমাদের হলো ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু নিয়ে কথা আর কি। তো ক্রোমোজোমের কিন্তু আরেকটা কাজ আছে খুব গুরুত্বপূর্ণ, এদেরকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। ক্রোমোজোমকে কি বলা হয়, বংশগতির ধারক এবং বাহক। সো কিভাবে তারা বংশগতির ধারক এবং বাহক হয় সেটা শুধু আমি একটুখানি টাচ দিয়ে যাব তোমাদের, যে ক্রোমোজোম কিভাবে বংশগতির ধারক এবং বাহক হয়। ধরো আহ, এই কোষটায়, এটা নিউক্লিয়াস, এগুলো ধরো ক্রোমোজোম, কথার কথা, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মাঝখানে কিছু বৈশিষ্ট্য থাকে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা, বড় করে দেখে, হ্যাঁ, ধরো এটা একটা কোষ, নিউক্লিয়াস, কোষের একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, এটা একটা ক্রোমোজোম ধরো, এটা একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোম কি আছে, বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলো মনে করো বৈশিষ্ট্য। তো এই যখন ধরো পিতা থেকে সন্তানে চলে যাবে আর কি, পরবর্তী জেনারেশনে চলে যাবে, তখন কি ঘটনা ঘটে দেখো। এইখান থেকে ধরো একটা থেকে যখন দুইটা কোষ হলো, কথার কথা, বা মনে করো এইখান থেকে শুক্রাণু তৈরি হবে, ধরো একটা দেহ কোষ থেকে, জনন কোষ থেকে কি হবে, শুক্রাণু তৈরি হবে। তো এইগুলো কিন্তু বহন করে চলে যায়, ধরো এখানে একটা কোষ তৈরি হলো, এই একটা কোষ, এই একটা কোষ, ওকে। দেখো ক্রোমোজোমটা যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু তোমার হলো, বিশেষ করে যখন মিয়োসিস হয় আর কি, মিয়োসিসের বেলায় কি হয়, ধরো একটা কোষ থেকে দুইটা কোষ হবে, এই দুইটা কোষ থেকে কি হবে, আরো দুইটা কোষ হবে, ঠিক আছে। তো প্রথমে যে ঘটনা ঘটে, এই দেখো ক্রোমোজোম এইখান থেকে এখানে একটা চলে আসবে, এই একটা চলে আসলো, আর এখান থেকে চলে গেল কি, এখানে একটা চলে গেল, কিন্তু তার আগের বৈশিষ্ট্যগুলো কিন্তু আগের মতোই ছিল আর কি, বুঝছো? এই যে জাস্ট দেখো, ও এই ক্রোমোজোমটা চলে আসছে এইখানে, আর এই ক্রোমোজোমটা চলে আসছে এইখানে আর কি। দেখতে পাচ্ছ? তো ওরা কিন্তু সকল ওই ক্রোমোজোমের মাঝখানে যত বৈশিষ্ট্য ছিল বংশগত, সকল বৈশিষ্ট্য কিন্তু পরবর্তী বংশধর দেখো নিয়ে আসছে আর কি। তো বিষয়টা অনেকটা এরকম, ধরো আমাকে ক্রোমোজোম মনে করো আর কি, আমি ক্রোমোজোম। সো এবার মনে করো আমার হাতে এগুলো হলো বিভিন্ন বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য। সো এই বৈশিষ্ট্যগুলোকে আমি ধরছি, এই যে ধারণ করছি, তাহলে কি, আমি বংশগতির ধারক, ওকে। এবার দেখো আমি হাঁটা শুরু করলাম, এই যে হাঁটা শুরু করলাম, তাহলে কি আমি বহন করতেছি না, বহন করতেছি, এদিকে আসলাম এই যে বহন করে, আবার এদিকে চলে গেলাম এই যে বহন করে, ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে আমি ধারণ করতে, আমি নিজে হলো ক্রোমোজোম,
আর এই বৈশিষ্ট্যগুলো আমি কি ধরে রাখছি, ধরার কারণে আমি হচ্ছে ধারক, এবং যেহেতু আমি এই যে বহন করে নিয়ে যাচ্ছি, এই জন্য হচ্ছে কি আমি বাহক। এই জন্য ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোম কি বলা হয়? কি বলা হয়? বংশগতির বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক ও বাহক। সো এই হলো মোটামুটি আজকের ক্লাস। আশা করি সকলে বুঝতে পারছো। যার যদি কারো কোনো সমস্যা থাকে একটু কমেন্টস করে জানাও, আর না হলে আজকে আমরা এই পর্যন্ত রেখে দেবো ক্লাসটা। হ্যাঁ, ডিমের কুসুম কিন্তু নিউক্লিয়াস না। হ্যাঁ, ডিমের কুসুম কিন্তু নিউক্লিয়াস না। আমরা শুধু বলতে পারি যে ধরো নিউক্লিয়াসের মাঝখানে যে ডিমের কুসুম থাকে, এটাকে আমরা কম্পেয়ার করে প্রতি নিউক্লিয়াসের সাথে তুলনা করি। নিউক্লিয়াসের মাঝখানে যেমন নিউক্লিওলাস থাকে, ডিমের মাঝখানে যেমন কুসুম থাকে আর কি, এটার সাথে কম্পেয়ার করে পড়তে পারে। মানে কিন্তু ডিমের কুসুমটা কিন্তু নিউক্লিয়াস না, মাথায় রেখো আর কি। কখনোই না। যে আয়েশা কিন্তু কমেন্টস করছো যে ডিমের কুসুমের নিউক্লিয়াস বা নিউক্লিয়াস কোনোটাই না, কুসুম শুধু ভ্রূণের খাবার জমা রাখে। হ্যাঁ, ভেরি গুড, এটাই কিন্তু সঠিক। তো বেসিক্যালি তোমাদের কোশ্চেনটা অ্যান্সার দিই আর কি। ধরো একটা ডিম কেমন হয়, ধরো এটা একটা ডিম, এটা একটা ডিম, ঠিক আছে? এটা হলো ধরো ডিমের কুসুম, এই পুরোটা হলো কি ডিমের কুসুম। ওকে, এই পুরোটা হলো কি ডিমের কুসুম। ধরো আমি লিখে লিখে দিচ্ছি এখানে পাশে, কুসুম, কুসুম। আর নিউক্লিয়াস কোথায় থাকে দেখো, এই যে ধরো এটা হলো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। তো সম্পূর্ণ কিন্তু ভিন্ন আর কি, দেখছো? তাহলে এটা হলো কুসুম আর এটা হলো কি নিউক্লিয়াস। দেখো এটা কিন্তু নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আরো সহজে বলে দেই যে ডিমের নিউক্লিয়াসটা আসলে কোনটা। ওই নিউক্লিয়াসের মাঝখানে আবার কি থাকে? নিউক্লিও প্লাস থাকে। ধরো ওই যেটা আমি ইয়েলো কালার দিলাম আর কি, ওই নিউক্লিয়াসের মাঝখানে থেকে নিউক্লিও প্লাস থাকে আর কি। তো ধরো ওই যে আমরা গ্রাম অঞ্চলে দেখি না যে আমরা অনেক সময় ডিম কিনতে আসি, যে ডিমের ব্যাপারীরা আসতো যখন আর কি, তখন গ্রামের মহিলারা বলতো যে ডিম দেখে বলতো যে দেখেন তো এখানে কোনো মানে ডিমের মোড়ক আছে কিনা, দ্যাটস দ্য নিউক্লিয়াসকে টেস্ট করবেন। সো লাইটের অপোজিটে যখন এরকম করে ডিম দেখা হয়, তখন কিন্তু এই যে যেটা এইটা কিন্তু অর্থাৎ ভ্রূণ যদি হয়ে থাকতো সেটা আস্তে আস্তে তাকে দেখা যেত আর কি। মানে নিউক্লিয়াস যখন ডিম যখন বের হয় বা ডিম যখন মুরগি পারে, তখন কিন্তু তার আগেই কিন্তু কি হয়েছে, নিষেক কিন্তু আগেই হয়ে গেছে। তো নিষেক হওয়ার কারণে কিন্তু ওই যে নিউক্লিয়াস অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর নিউক্লিয়াস মিলিত হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু জাইগোট ফর্মেশন করতেছে এবং আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেতে থাকে। দ্যাটস ওয়াই এটা লাইটের অপোজিটে দিলে এটা কিন্তু দেখা যায়। এটা কিন্তু কুসুম না, কিন্তু সেটা ভিন্ন জিনিস। আশা করি সকলে বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি সকলে বুঝতে পেরেছো। হুম, ওকে। সো ঠিক ঠিক সবই ঠিক। ওকে, ভেরি গুড। তো আজকে কিন্তু আমরা এখানে ক্লাস শেষ করে দিতে চাচ্ছি আর কি। তো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, ভালোভাবে বুঝতে পেরেছি, ধন্যবাদ মোস্তারিকে। কার কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টস করে জানাও, বলে আমি বলে দিয়ে এখনই কিন্তু ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা অনেক যদি সুযোগ পাই আমরা একটু বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, তো আগামী ক্লাসটা সম্ভবত রোজার মধ্যে পড়ে যাবে আর কি। তো রোজার মধ্যে যদি আমরা 9টার ক্লাসটা তারাবির নামাজ অনেকেরই থাকবে আর কি, সেই জন্য আমরা যদি এই ক্লাসটা 9টা 30-এ নেই, কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টস করে জানাও। 9টা 30-এ ক্লাস নিলে কেমন হয় একটু কমেন্টস করে জানাবা, তোমাদের মতামত জানতে চাচ্ছি। 9টা 30-এ যদি ক্লাস নেই, রাত 9টা 30, হ্যাঁ, শুক্রবারে যেমন ক্লাসটা রাত 9টা 30 নিলাম আর কি, মনে করো। বিজান বলছো বুঝতে পারছি, ধন্যবাদ। তারপরে রিয়া বলছো জি স্যার ভালো বলছো, ধন্যবাদ। তারপরে জান্নাত বলছো খুব ভালো এবং স্পষ্ট বুঝতে পারছি, ধন্যবাদ। তারপরে হ্যাঁ, ফাতেমা বলছো সমস্যা নেই স্যার, সব বুঝতে পারছি, ভেরি গুড। তারপরে জান্নাত বলছো কোনো সমস্যা নেই, ভেরি গুড।
শরীফুল বলছে 10টায় হলে আরো ভালো। 10টায় হলে ঘুমায় যাবা ক্লাস করতে করতে। 10টায় শুরু করলে 11টা বেজে যাবে কিন্তু, বুঝো। তারপরে তোমরা জানাবা যে তারাপি যদি নামাজ কয়টায় শুরু হবে, ধরো 8টায় যদি শুরু হয়, 8টার আগে শুরু হয়ে যাবে কথা আর কি। ও খতম তারাবি না? খতম তারাবি। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে আমি যদি সম্ভব হয়, যদি দিনে ক্লাস নেওয়ার সুযোগ পাই, চেষ্টা করবো আর কি। মিজান বলছে 9টা 35-এ নেন স্যার। আচ্ছা, 9টা 35 না? আচ্ছা, তোমরা আমাকে রিভিউ জানাবো। ধরো আমরা শুরু করবো 9টা 30 বা 40-এর দিকে শুরু করবো। বাট তোমরা প্রথম দিন ক্লাস করো আর নামাজ পড়ে আসো আর কি। এসে দেখো যে কি অবস্থা আসলে। আহ, শেষ করতে পারবে না। খতম তারা বললে তো মানে শেষ হবে না, বুঝছো। কঠিন হবে আর কি। ঠিক আছে। হ্যাঁ, আসলে ক্লান্ত থাকি সবাই আর কি। আবার ঘুমানোর ব্যাপার আছে, আবার উঠতে হয়। হ্যাঁ, রাতে ক্লাস নিলে আরেকটা সুবিধা হলো যে ওই দিনের বেলায় অনেক লাইট ইফেক্ট করে আর কি। সেক্ষেত্রে তোমরা ক্লাস দেখতে তোমাদের সমস্যা হবে আর কি। ঠিক আছে। আর সব দিন তো আমাদের ক্লাস থাকে না। আহ, হ্যাঁ, আমি এমনিতেই খুব দ্রুত আস্তে আস্তে দ্রুত ক্লাস নেওয়া শুরু করবো, কারণ তোমাদের একটু আগে রেডি করে নিচ্ছি আর কি। আয়সা বলেছো আর কি। হ্যাঁ, কমন টপিকস গুলো আমরা একটু দ্রুত চলে যেতে পারি, যেগুলো আমাদের জানা আছে আর কি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ধরো আমি জানি 9টা 30 মানে দেখা হলো যে শুরু করতে অনেক সময় 5 মিনিট লেট হয়ে যায়, বা আমরা শুরু করি কিন্তু 5 মিনিট 7 মিনিট কিন্তু লেগেই যায়। সেই আর কি মোটামুটি। তো ঠিক আছে, আজকে কিন্তু আমরা রেখে দিচ্ছি। তো তোমাদের সকলকে শুভেচ্ছা। সকলে ভালো থেকো, আর সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। সকলে রোজা করা শুরু করো। ঠিক আছে। আহ, আলহামদুলিল্লাহ। আরো একটি কিন্তু রমজান মাসের পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো আরেকটি রমজান। তো আমাদের জীবনে আরেকটি রমজান আসতে পারে। তো সকলকে শুভেচ্ছা। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। সকলের আহ অনেক কল্যাণ হোক, এবং আমার জন্য দোয়া করবে। ভালো থেকো সকলে। আসসালামু আলাইকুম।